আমি শুধুমাত্র এই রিপোর্ট আপনি যেটা বললেন যে স্বাধীন গণমাধ্যম সূচক, এটা অবশ্যই একটা মাধ্যম হতে পারে, একটা মেজার করার জন্য ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে এটা করে থাকে। কিন্তু এর বাইরেও এই সূচকের যদি বিস্তারিত আলোচনার সুযোগ থাকতো তাহলে হয়তো এটা বলা যেত যে এটা কোথায় লোপহোলস আছে। এমনিতে আমরা যদি সাধারণভাবে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, যে আমরা যেটা বলতে পারি যে আমরা দেখেছি যে আগের চেয়ে স্বৈরাচারী শাসনামলের চেয়ে আমরা অনেক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, এখন একটা ফ্যাক্টরকে তারা হয়তো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, যেটা যে কিছু সাংবাদিক যারা স্বৈরাচারের সহযোগী হিসেবে চিহ্নিত ছিলেন তারা কারারুদ্ধ অবস্থায় রয়েছেন, তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে। এখন মামলাগুলো কতটা সত্য মিথ্যা এটা আদালতে প্রমাণ হবে, তার আগে এটা নিয়ে চূড়ান্ত মন্তব্য করা যাবে না। তারপরে অ্যাপারেন্টলি তারা বিনা বিচারে বলতে গেলে, যেহেতু ওইগুলোর বিচার প্রক্রিয়াটাই সেইভাবে শুরু হয়নি কিংবা আগায়নি, সেই জন্য একটা সূচকের বিষয় যদি আসে এটা। কিন্তু এর বাইরে গিয়ে যদি আমরা দেখি, আপনি 17 বছর যেভাবে কথা বলতে পারেননি, এটার এই স্ট্যাটিস্টিক্স আপনি যেটা দিলেন এটা 2024 কম্পেয়ার টু 25, 24-এ যেটা ছিল আর 25-এ যেটা, তাইলে এইখানে যে বিষয়টা হলো ওই সময় আপনি কথা বলার স্বাধীনতা যদি বলেন, তাইলে এখন আগে আর বর্তমানে অনেক ডিফারেন্স। আগে কিন্তু আপনি স্বাধীনভাবে কোনো টক শোতে এইভাবে কথা বলার সুযোগ ছিল না, কারো পক্ষেই ছিল না। যারা আসতেন তাদের কারা আসবেন না আসবেন সেটাও ঠিক করে দেওয়া হতো, কি বলবেন না বলবেন সেটাও ঠিক করে দেওয়া হতো। পত্রিকার ক্ষেত্রেও প্রতিদিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার অফিসে আমাদের সহকর্মীদের ডাক পড়তো, এটা সবাই আমরা জানি যারা মিডিয়ার সাথে রিলেটেড আছি। কারো না কারো ডাক পড়তো, হয় এসবি অফিসে, নাইলে ডিবি, নাইলে এনএসআই, নাইলে ডিজিএফআই, যে কোনো অফিসে কিংবা একাধিক অফিসে একাধিক সাংবাদিক প্রতিদিন সকালবেলা তাদের ডাক পড়তো এবং তাদেরকে নানা ধরনের হুমকি দামকি, ভয়ভীতি, ডিটেনশন এগুলো করা হতো, বসিয়ে রাখা হতো। এটা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এই অবস্থা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি এখন পর্যন্ত, টিল টুডে যদি আমি বলি। অন্য অনেকগুলো বিষয় আছে, আপনি যদি দেখেন এখানে স্বাধীন গণমাধ্যমের কি অন্তরায়। আমি শুরু থেকে, আমি জানি না আপনার কতটুকু সুযোগ আছে আলোচনার, আমি যেটা বলি যে আমাদের মৌলিক জায়গাগুলায় আমাদের হাত দিতে হবে সরকারকে, এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি তাদেরকে। মৌলিক জায়গাগুলোয় আমরা হাত দিচ্ছি না, মৌলিক জায়গাগুলোয় অনেকগুলা বিষয় গ্রে এরিয়া রয়ে যাচ্ছে, যে কারণে মালিকদের একটা হস্তক্ষেপ আছে। আপনার আজকেও আমি শুনছিলাম যে এই অনেকগুলো আলোচনা আপনার প্রেস ফ্রিডম ডে উপলক্ষে হচ্ছিল, কোনো একটা জায়গায় এটা আলোচিত হচ্ছিল যে আমরা সরকারের হাত থেকে এখন পর্যন্ত সেইভাবে বাধার সম্মুখীন হচ্ছি না, কিন্তু মালিকদের দ্বারা তো বাধার সম্মুখীন হচ্ছি। এটার এক্সাম্পল হিসেবে যিনি এই কথা বলছিলেন টেলিভিশন ক্যামেরাতে, আমি টেলিভিশনে এই দেখেছি, উনি বলছিলেন যে কিছুদিন আগে পার্লামেন্টে একটা ডেটা দেওয়া হলো যে কারা কারা বিদেশে টাকা পাচার করেছেন কিংবা কারা সরকারি ঋণ খেলাপির একটা বিশাল তালিকা দেওয়া হলো। কিন্তু দেখা গেল যে এর মধ্যে থেকে মাঝখান থেকে দুটো নাম নেই, গায়েব হয়ে গেছে। কারণ ওই পত্রিকাগুলোতে ওই দুটো নাম গায়েব হয়ে গেছে, বিকজ অফ এর মালিকরা এই ঋণ খেলাপির তালিকায় তাদের নামও ছিল। এই যে মালিকদের একটা সুনির্দিষ্ট অভিযোগ উনি বলেছেন, সেটা তো আমরা দৃশ্যমান বলে উনি বলতে পেরেছেন। অদৃশ্য অনেকগুলো বিষয় থাকে, যে কারণে মালিকদের হস্তক্ষেপের কারণে, কর্পোরেট স্বার্থের কারণে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করতে পারেন না। এটা একটা বড় জিনিস। আর সরকারি তার মেকানিজমের মধ্যে অনেকগুলো বিষয় এখানে অন্তর্ভুক্ত করে রেখে দিচ্ছে, যে কারণে সাংবাদিকরা কাজ করতে পারেন না। এর মধ্যে বিজ্ঞাপন পলিসি, সরকারের যে বিজ্ঞাপন পলিসি, তারপরে আপনার পত্রিকার সার্কুলেশন নিয়ে একটা লুকোচুরি, এই লুকোচুরিটা কেন দূর করা হয় না আমি এটার অর্থ বুঝতে পারি না। যার যা আছে রিয়েল সার্কুলেশন গভর্নমেন্ট সঠিকভাবে অডিট না করে, আপনি দেখবেন যে খুবই হাস্যকর কিছু বিষয়, আপনি যদি মিডিয়া লিস্টে এবং তালিকার দিকে তাকান এবং সার্কুলেশন সংখ্যাটা আপনি দেখেন, এটা পাওয়া যায়, ওয়েবসাইটেই পাওয়া যায়। তাইলে যে কেউ মিডিয়ার সাথে জড়িত আছে, যে কেউ বলতে পারবে যে এই তালিকাটা একটা ফলস তালিকা। তো আমরা সমাজের পরিবর্তনের কথা বলছি, আমরা সততার কথা বলছি, নীতি নৈতিকতার কথা বলছি, কিন্তু আমাদের মালিক বলেন, সাংবাদিক বলেন, কর্তৃপক্ষ, আপনি বলতে পারেন এটার সাথে সাংবাদিকদের সরাসরি সম্পর্ক নেই, না আছে এক ধরনের সম্পর্ক। আমার এডিটরকে যদি মিথ্যাবাদী বানিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ার মাধ্যমে, তাইলে আমি ওই এডিটরের আন্ডারে যদি আমি কাজ করি, আমিও কিন্তু এটার অংশ, পার্ট হয়ে গেলাম। তো সরকারের তরফ থেকে এই জাতীয় বিষয়গুলো আছে। আরেকটা বিষয় আছে যে এখন অ্যামালগেটেড হয়ে গেছে, আপনি মূল স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এই দুইটার মধ্যে এমন বিষয় চলে আসছে যে আমরা প্রতিনিয়ত যেটা ফেস করি,
মনে করেন আমি আমার দেশে আছি, আমার দেশে যদি আমি 10টা ফটো কার্ড ইউজ করে থাকি আমাদের মাল্টিমিডিয়াতে অনলাইনে ফেসবুক পেজে, তাইলে আরও 90টা ফটো কার্ড ফলস ফটো কার্ড ওইখানে দেওয়া হচ্ছে আমাদের নাম ব্যবহার করে। আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এটাকে চেক দেওয়ার, এবং সর্বশেষ আমরা এটা টেকনিক্যাল ডেভেলপও করেছি যে আমরা কিউআর কোড দিয়ে করছি, যে কেউ চাইলেই ভেরিফাই করতে পারবে যে এটা আমাদের জেনুইন কার্ড কিনা অন্যদের। এটা করেছি, আরও 2-1টা পত্রিকাও এটা করেছে, কিন্তু এটা একটা মানুষ কতটা চেক করবে, সেটা বিভ্রান্ত হবে।